মুশকিলে পড়ে গেছি। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে আমার এই ঘর জুড়ে বসলো। এখনো চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছেন তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলছেন পৈত্তিকান সন্নিপাতজান কফবাতস সমুদ্ভবান। থাক থাক, আপনি আরো শ্লোকগুলো এড়াবেন না, এতে আমার আরো ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেটা বলুন। খুব সাবধানে রাখতে হবে। তা তো ঠিক কথা, কিন্তু কোন বিষয়ে সাবধানে রাখতে হবে সেটা তো স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে একেবারে বাইরে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে সারাদিন রাত ঘরের মধ্যে ধরে রাখাটা ভারী শক্ত। সে তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ, কারণ কিনা শাস্ত্রে বলছে অকস্মারে জড়ে কাশে কামলায়া ফলিমকে। থাক থাক, আপনার শাস্ত্র থাক। তবে ওকে ঘরে বন্ধ করে রেখে দিতে হবে, আর কোনো উপায় নাই। কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনারও চলবে না, আমার কি হবে বলেন তো? ও থাক না। এখন কি করতে হবে সেটা বলুন। কিন্তু আপনার ব্যবস্থা ভারী কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ওর যা কষ্ট হয় না, সেটা দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চব্বন বলেছেন হিত বাক্যাং চ তিক্তং আশু ফলপ্রদম। আজ তবে উঠি দত্ত মশাই। বেশ, চলো তবে আমরা আজ তবে আসি দত্ত মশাই। এই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলে ঠাকুরবার সর্দার। তুমি তো ছেলেও নাও, তোমার ঘরেও ছেলে নেই, আর তোমার খ্যাপবার বয়স গেছে। তোমার ভাবনা কি? ঘরে যে একটা ছেলে এনেছি। সে কিরকম? আমার স্ত্রী পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। সে তো অনেকদিন থেকে শুনছি, তুমি যে নিতে চাও না। জানতো ভাই, অনেক কষ্ট করে টাকা করেছি, আবার পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সেটা ভেবে আমার মনটা খারাপ হয়ে যেত। কিন্তু এই ছেলে আমার কি যেন লেগে গিয়েছে। তার জন্য টাকা যতই খরচ করছো ততই মনে পড়ছে সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতো, টাকা রোজগার করা একটা নেশার মতো ছিল। টাকা রোজগার করে আমি থাকতে পারতুম না। এখন যা টাকা করেছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। ভাই, ছেলেটাকে কোথায় পেলে বলো দেখি। আমার স্ত্রী, গ্রাম সম্পর্কে ভাইপো। ছোটবেলা থেকেই বেচারার মা নাই, আর সেদিন তার বাবাও মারা গেছিল। আহা, তবে তো তার আমার দরকার আছে। কবিরাজ বলছে তার একটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেভাবে বেড়ে উঠেছে, তাতে আর বড় আশা নাই। কেবলই একমাত্র উপায় তাকে শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে রেখে ঘরের মধ্যে ধরে রাখা, আর ছেলেগুলোকে ঘর থেকে বের করাই তো আপনার এই বুড়ো বয়সের খেলা। তাই আপনাকে ভয় করি। মিথ্যে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ার মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও কিছু আমি জানি। আমি কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ছেলেটির সঙ্গে ভাগ করে নেব। আসছি রে, আসছি। পিসেমশাই, বলো আমার। আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা। ওই যেখানটাতে পিসিমা যাতা দিয়ে ডাল ঢালেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের ফুটগুলি দু হাতে তুলে নিয়ে মেঝের উপর ভর দিয়ে বসে কাঠবেড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওইখানে আমি যেতে পারবো না? না বাবা। আমি যদি কাঠবেড়ালি হতো তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে।
কবিরাজ কেমন করে জানলে? কি বলো অমল, কবিরাজ জানবেন না? তিনি যে এত বড় বড় পুঁতি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারা যায়? বেশ, তা বুঝি জানো না? আমি তো পুঁথি কিছুই পড়িনি, তাই জানি না। দেখো, বড় বড় পণ্ডিতরা ঠিক তোমারই মতো, তারাও তো ঘর থেকে বেরায় না। বেরোই না। না, কি করে বেরাবে বলো? তারা তো শুধু বসে বসে পুঁথি পড়তেই ব্যস্ত, তাদের অন্যদিকে চোখ দেওয়ার সময় নাই। অমরবাবু, তুমিও বড় হয়ে পণ্ডিত হবে, হ্যাঁ, আর তোমাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। কি বলো অমর? আমি যদি পণ্ডিত হতে পারতুম তাহলে বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, কি দেখবে? দেখবার তো আছেই বা কি? আমাদের জানালার কাছে বসলে সেই যে দূরে পাহাড়টা দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পেরিয়ে চলে যায়। কি যে পাগলের মতো কথা! কাজ নেই, কর্ম নেই, খামোখা পাহাড়টা পার হয়ে চলে যায়। পাহাড়টা যখন অত মস্ত বেড়ার মতো হয়ে আছে, তখন তো বুঝতে হবে সেটা পেরিয়ে যাওয়া বারণ। নাইলে এত বড় বড় পাথর এক জায়গায় জড়ো করে এত বড় কাণ্ড তৈরি করার দরকারটাই কি ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার মতো হয় পৃথিবীটা কথা বলতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে রাখছে। দূরের ঘরের মধ্যে যারা বসে থাকে তারাও একলা দুপুরবেলা এই জানালার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি তা শুনতে পায় না? তারা তো খ্যাপা না, আর তারা শুনতেও চায় না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছি। কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, বাঁ হাতে তার ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা বিশ্বমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। আর যদি কাজ না খুঁজে পাও? খুঁজে যদি না পায় তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সেই যে সেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে গেছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণা জলে আস্তে আস্তে পা ফেলল। তারপরে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেয়ে নিল। খাওয়া হয়ে গেলে সে আবার পুটুলি কাঁধে করল। তারপরে পায়ের কাপড় গুটিয়ে সে ঝর্ণার জলে কেমন জল কেটে কেটে চলে গেল। আমি পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে আমি একদিন ছাতু খাবো। পিসিমা কি বললো? পিসিমা বললেন, ভালো হয়, তারপরে তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে একদিন ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো বেশি দেরি নেই বাবা। দেরি নেই? ভালো হলে কিন্তু আমি চলে যাব। কোথায় চলে যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কাজ খুঁজতে খুঁজতে বেড়াতে বেড়াতে চলে যাব। বেশ বাবা, আগে তুমি ভালো হয়ে যাও, তারপরে তুমি। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসমশাই। বলো, তুমি কি হতে চাও? এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি ভেবে বলবো। কিন্তু বাবা, তুমি যে সে পণ্ডিতকে, যে সে বিদেশিকে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোককে আমার ভারী ভালো লাগে। ওরা যদি তোমাকে ধরে নিয়ে যেত? বেশ তো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার বাবা কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা, ঘর থেকে যেন বেরিয়ে যেও না। যাব না, কিন্তু পিসেমশাই রাস্তার ধারে এই ঘরটিতে আমি বসে থাকবো। দোয়েলা, ও দোয়েলা, দোয়েলা। কেমন করে দেখবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? দই কিনে
সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় সামনে নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, সামনে নদী। কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি পাহাড়তলা কোনদিন গিয়েছিলে নাকি? না না, আমি সেখানে কোনোদিনই যাইনি, কিন্তু আমার মনে হয় আমি যেন তোমাদের গ্রাম দেখেছি। অনেক পুরোনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে খুব গরু চড়ে বেড়াচ্ছে। গরু চড়ে বই কি, আমাদের গ্রামে খুব গরু চড়ে। মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। ঠিক বলছো বাবা, আমাদের গায়ে পাড়ে মেয়েরা নদীর ধার থেকে জল নিতে, কিন্তু তবে তারা তা নয় লাল শাড়ি পরে। তুমি সেখানে নিশ্চয়ই বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দয়ালা, আমি সেখানে কোনোদিনই যাইনি। কবিরা যেদিন আমাকে বেরোতে বলবে, সেদিন তুমি তোমার সঙ্গে তোমাদের গ্রামে নিয়ে যাবে। নিয়ে যাবো বাবা, খুব নিয়ে যাবো। আমাকে ওইরকম দই বেচতে শিখিয়ে দিও না, ওরকম বাঁক আধে, ওরকম খুব দূরের রাস্তা দিয়ে। দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনোই পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে ওই গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কিরকম করে জানো তুমি বলো? দই, 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দিও না। হাই পোড়া কপাল, এই সুরো কি শিকার সুর? না না, আমার শুনতে ভারী ভালো লাগে। বুঝলো তো? আমার তো পয়সা নেই। দাও দাও দাও। তোমার কি অনেক দেরি হয়ে গেল দোয়ালা? এমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে দেখে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করবো? তোমাকে যদি ধরে নিয়ে যায়? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। কেন? ওই রাজার কাছে? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোণেও তো কালি পড়েছে, হাতের সিলগুলোও তো দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো তো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যাবে। সে কি হয়? সময় হলে আমি ঠিক ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা যখন সকলেরই খাওয়া হয়ে যায়, তখন পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যায়, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই ছায়ার লেজের কোণের মধ্যে মুখ গুজে ঘুমাতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এক কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সেই দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায়। সে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সেই দেশে সবাইকে যেতে হবে। আমাকেও যেতে হবে। হবে বই কি? কিন্তু আমি যে... একদিন কবিরাজি তার স্বয়ং হাত ধরে নিয়ে যাবে। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সে ভালো কবিরাজ কবে আসবে? অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো এখানে বসেই আছি। যেখানে আমাকে বসে রেখেছে সেখান থেকে তো আমি নড়েইনি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই যে ও বাড়িতে বড় বাড়িতে নিশে নদী দিয়েছে, আর ওখানে এত লোকজন আসা যাওয়া করছে, ওইখানে কি হয়েছে? ওখানে তো নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার
হবে। দেখো রাজার এই ছেলেটি ভারী মজা। রাজার ডাকঘর থেকে বুঝি রাজার কাছ থেকে চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামে চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? কিন্তু আমি তো ছেলে মানুষ। ছেলে মানুষের জন্য রাজা এতটুকু চিঠি লেখে। বেশ তো, আমি সে চিঠি পাবো তুমি কেমন করে জানলে? নাহলে তোমার এই খেলার জানলার সামনে সোনালি রঙের নিশান মুখে ডাকঘর খুলবেন কেন? এই ছেলেটি আমার বেশ লাগছে কিন্তু। বড় হলে আমি রাজার ডাক হরফরা হবো। ডাকরকরা সে বাড়ি মস্ত কাজ, রোদ নেই, বৃষ্টি নেই, গরিব মানুষ নেই, বড় মানুষ নেই, সকলকেই ঘরে ঘরে যে চিঠি দিবে আমি। তুমি অমন করে হাসছো কেন? ওই কাজটা আমার সকলের চেয়ে ভালো লাগে। না না, তোমার কাজটাও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ ঝাঁঝা করে তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার কোনো একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরের কোনো অন্ধকার ভিতর দিয়ে তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল মশাই আসছে, এইবার আমি পালাই। যদি দেখে তোমার সাথে আমি গল্প করছি তাহলেই তো মুশকিল বাঁধবে। কই মোড়ল, কই কই? ওই যে অনেক দূরে গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মরণ মানে যে ওকে মারতে না চায় তার পেছনেই তো দিন রাত্রি লেগে থাকে। তাই যে সকলে ভয় করে, কেবলই সকলের সঙ্গে শত্রুতা করে নিজের ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই হচ্ছে, আবার কাল সকালে এসে সারা সমাজের খবর শুনে যাবো। রাজার কাছ থেকে রোজ যদি একটা করে চিঠি পাই বেশ হয়। আমি এই জানালার ধারে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি নে। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেয়, আমি বড় হলে পড়বো। কিন্তু রাজার ডাক হরফরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটিবার শুনে যাও না। কে রে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হা হা, মানে বই কি? খুব মানে। রাজার ডাক হরফরা তোমার কথা শুনে না শুনে তার প্রাণ বাঁচে? ব্যাস রে, সাধ্য কি? ডাক হরফরাটার বলে দেবে আমারই নাম অমল। আমি এই জানালার কাছটাতেই বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি
চলে যেতে পারতো, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেখান থেকে তোমাকে ফুল বেড়ে দিত। তাই বই কি ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? আমি জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের জঙ্গল, যেখানে পথ খুঁজে পাওয়া যায় না। সে অনেক দূরে, সেখানে সব সরু ডালে মনোয়া পাখি বসে বসে দোলা খায়। সেখানে আমি চাপা হয়ে ফিরতে পারি। তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাছে। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে হতো তাহলে কেমন মালা হতাম? তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বইয়ের পুতুল আছে, তার বিয়ে দিত। আমার খুশি মেয়ে নিয়ে আছে, তাকে নিয়ে যায়। বেলা বলেছে দেরি করে পুরো থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না। লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে আমি ফুল তুলবার চেষ্টা করবো, তোমার সঙ্গে গল্প করে যাবো। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল আমি কেমন করে দেবো? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন আমি কোথায় কাজ করতে বেরিয়ে যাব, ওই ঝর্ণার পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে আমাকে একটি ফুল দিয়ে যাবে? আমাকে ভুলে যাবে না তো? আমারই নাম অমল, মনে থাকবে তো তোমার? ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা? আমরা চাষ খেলা খেলবো। ওই যে আমাদের লাঙল। আমরা দুজনে দুটো গরু হবো। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন খেলবো। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে বারণ করেছে। কবিরাজ? কবিরাজের মারা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা করো, আমিও একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? এতে আমার সব খেলনা পড়ে রয়েছে, এইসব তোমরাই নাও ভাই। এ আমার কোনো কাজে আসে না, সব ধুলো ছড়ানো পড়ে থাকে। নাও নাও নাও, তোমরা নাও। ধরো 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 ধরো, এই নাও। বাবা, কি চমৎকার খেলনা! এই যে গাড়ি, এই যে জটাই বুড়ি। দেখিস ভাই কেমন সুন্দর সেপাই। এইসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, সব তোমাদেরই দিল, আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না। আর কিন্তু ফিরিয়ে দেবো না। না, ফিরে দিতে হবে না। কেউ তো বকবে না। কেউ না, কেউ বকবে না। কিন্তু ভাই, তোমরা রোজ সকালে আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে খেলো, আবার যখন এগুলো পুরনো হয়ে যাবে তখন আমি নতুন খেলনা আনিয়ে দেবো। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাবো। ওই ভাই, সেই ফাইট গুলো এখানে সব খাজা। আমরা লড়াই করি। বন্দুক কোথায় পাই? হ্যাঁ, ওই যে একটা মস্ত সরকারি পড়ে আছে, ওটাকে ভেবেই আমরা বন্দুক পাই। কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার খুব ঘুম পেয়ে আসছে। জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ ধরে বসে আছি, আর বসে থাকতে পারছি না। আমার পিঠ ব্যথা করছে। এখন যে এক প্রহরে বেলা বাজে, এখন তোমার ঘুম পায় কেন? ওই শোনো, এক প্রহরে ঘন্টা বাজছে। ওই যে বাসছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমাতে যেতে যাচ্ছে। তবে আমরা যাই, আবার কাল সকালে আসবো। যাওয়ার আগে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা কি রাজা ডাক হরফরাদের চেনো? হ্যাঁ চিনি, খুব চিনি। কে তারা, নাম কি? একজন আছে বাজার হরপরা, একজন আছে শরৎ, আরো কত আছে। আচ্ছা, কালকে যখন সকালে আসবে তাদের মধ্যে একজনকে এনে আমাকে চিনিয়ে দিও ভাই। হ্যাঁ, আচ্ছা দেবো। পিসেমশাই, আমি কি আর আমার ওই জানালার কাছেও যেতে পারবো না? কবিরাজ বারণ করেছে। সেখানে বসে থেকে তোমার তো ব্যায়ামও বেড়ে গেছে। না পিসেমশাই, না,
আমার ব্যামার কথা আমি কিছুই জানি না, কিন্তু আমি সেখানে থাকলে খুব ভালো থাকি। সেখানে বসে এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সাথে ভাব করে নিয়েছো। আমার দরজার সামনে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। এতে কি কখনো শরীর থেকে দেখো দেখি মুখখানা কিরকম ফ্যাকাশা হয়ে গেছে। পিসমশাই, আমার সেই ফকির হয়তো আমাকে জানালার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। ফকির? তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, আমার শুনতে ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে চিনি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। এই যে ফকির, এসো এসো, আমার বিছানায় এসে বসো। এই যে, এ কি? আমি ফকির। তুমি যে কি নাও আমি ভেবে পাই না। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি ক্রঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকে এইমাত্র আসছি। ক্রঞ্চদ্বীপে? তো আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার যেতে কোনো খরচ নেই, আমি যেখান খুশি যেতে পারি। তোমার ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নিবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেরোবার সব এমন মন্ত্র শিখিয়ে দেবো, পাহাড় পর্বত তোমাকে কেউ আটকাতে পারবে না। এই যে, তোমাদের দুজনের মধ্যে কি পাগলের মতো কথা হচ্ছে? বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি, কিন্তু তোমার ওই পিসেটির সঙ্গে যদি ওই কবিরাজ এসে জোটে, তাহলে আবার এই মন্ত্রটিকে হার মানতে হবে। না না পিসমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না, আমি এখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করবো না। কিন্তু যেদিন আমি ভালো হব সেদিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। পাহাড় নদী সমুদ্র, তখন আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবল উনি যাই যাই করতে নেই, শুনলে আমার মনটা কেমন খারাপ হয়ে যায়। পঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখির দেশ। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওরে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে। নীল রঙে তাদের পাহাড়ের উপর বাসা। ওই পাহাড়ের উপর সূর্যাস্ত আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখিগুলো যে বাসায় ফিরতে থাকে। সেই আকাশের রঙে পাহাড়ের রঙে সে কে কাণ্ড বেঁধে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ! ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গলেই ঢেলে দিচ্ছে। তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে। আর কোনো কবিরাজের বাবা সাধ্য নেই কে একদণ্ড আটকে রাখা। আমি যদি পাখি হতাম তাহলে তো। তাহলে ভারী একটা মুশকিল হতো। শুনলুম তুমি নাকি ওই দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে দইয়ের ব্যবসাটা তেমন জমতো না, তোমার ভাই লোকসান হতো। যাও তো, আমার আর চললো না। তোমরা দেখছি আমাকে শুধু খেপেই দিবে। পিসমশাই, আমার সেই দোয়েলাসে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের মতো তল্পি বয়ে। ক্রঞ্চদ্বীপে পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার আর পেট চলে না। সে তোমার জন্য এক ভার দই রেখে গেছে, বলে গেছে গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে ওই কলমিপাড়ায় বাসির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল তার ছোট বন্ধুটির সঙ্গে আমার বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। সে বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল জোড়ে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু ধুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে। সন্ধ্যেবেলা গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে সে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাবা, হাসা বউ তো! আমি যে ফকির মানুষ, আমার এই লোভ হয় তো। ভয় নেই ভাই, এবারকার মতো বিয়ে দিক। আমি তোমাকে বলছি, কোনোদিনও ওর ভাই বন্ধুর অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, পিসমশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপে চুপে বলো না, রাজার ডাক ঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো, চিঠি এসেছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সে যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সে ঘন বনের পথে। তাই তো দেখতে পাচ্ছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। কি করে জানলে? তা আমি জানি না, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন অনেকবার দেখেছি, অনেক দিন আগে। কতদিন তা আমার মনে পড়ে না। বলবো, আমি দেখতে পাচ্ছি
রাজার ডাক হরকরা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই চলে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, তারই নদীর পাকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জরির ক্ষেত, তারই সরুগুলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই চলে আসছে। তারপরে আখের ক্ষেত, আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সে আলের উপর দিয়ে দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন এক লাঠি চলে আসছে। যত সে আসতে দেখছি, আমার বুকের ভেতর ভারী খুশি হয়ে উঠেছে। অমন অমন নবীন চোখ তো আমার নেই। তোমার দেখার সঙ্গে সঙ্গে যে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, রাজার ডাকঘরে কি রাজার নামে আমার চিঠি এসেছে? তো কার কাছে ভিক্ষা নিতে যায়? বেশ তো, আমিও ভালো উঠলে তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার নেই। তোমাকে যা দেবে তিনি অমনিই দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে রাস্তায় দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো। আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে। তোমাকে আমার সঙ্গে করে নিয়ে গেলে আমার পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো আমাকে তোমার ডাক হরকরা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। ফকির আমাকে একজন বলেছে, আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে। তার সঙ্গে আমি যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। কে বলো দেখি? ছিদাম, কোন ছিদাম? সেই যে অন্ধকারা, সে রোজ আমার জানালার কাছে আসে। আমার মতনই একজন ছেলে, তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। তাহলে তো বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় সে আমাকে শিখিয়ে দেবে। তার সঙ্গে আমি যেখানে খুশি ভিক্ষা করতে পারবো। ঠিকই বলেছে বাবা। ও সত্যি হচ্ছে এটুকু চোখে দেখতে পায় না। সে কারণে বলো আর নাই বলো, ও ভিক্ষা পায় না, কিন্তু তোমার কাছে বসে থাকে কি করতে? ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। ওকে কেবল ভিক্ষা করেই বেড়াতে হবে। পিসেমশাইকে আমি বলি ওকে ভিক্ষে দিতে, তিনি বলে ও মিথ্যা কানা, মিথ্যা করা। আচ্ছা, মিথ্যা কানাই হলো, চোখে দেখতে পায় না, এটা তো সত্যি। আচ্ছা, ঘরে বসে থাকলে তো কিসের দুঃখ? না না, দুঃখ নেই। আমাকে যখন বসে রেখেছিল আমার মনে হচ্ছিল যেন দিন পড়াচ্ছে না। এখন রাতের ডাকঘর অব্দি দেখে আমার এখন রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলে আমি ভারী খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। তা নাই জানি, তোমার নামটি তো তাতে লেখা থাকবে, তাই হলো। এই যে তোমরা দুজন একই ভাষা বাঁধিয়ে বসে আছো, বলো দেখি কেন, হয়েছে কি? তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদের জন্য চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছে কি? আমাদের পঞ্চানন মোড়ল এ কথা রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি না? তবে সামনে চলো না কেন, রাজা বাদশার নাম করে অমন যাইতে কথা বলোই বা কেন? ফকির, রাজা কি রাগ করবে? অমনি বললে হলো রাগ করবে? কেমন রাগ দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের সামনে থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে যেন সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে, আর কথা কইতে ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না ফকির? এখনো যদি এর ঘর সব মিলিয়ে যায়, যদি আসবে, চিঠি আজই আসবে। আজ কেমন দেখছে কবিরাজ মশাই? আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বিপদে চলে গেছে। এই হাসিটি তো ভালো দেখছে না। এই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, এটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন।
চক্রধর দত্তের কথা আপনি রেখে দিন। এখন বলুন তো ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব আগলে সামলে রেখেছি, ওকে বাইরে যেতে দিইনি, আর দরজা তো প্রায় বন্ধই রাখি। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের ওই সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারে ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে বন্ধ করে দাও। না হয় দিন দুই তিন তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাকে না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, এই যে জানালা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটা বন্ধ করে দাও। ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। আমার চোখ বুজে আছে, বোধহয় ঘুমাচ্ছে। ওর মুখ দেখে মনে হয় কবিরাজ মশাই যে আমার না তাকে এনে রাখলুম, এত ভালোবাসলুম, এখন বোধহয় তাকে আর রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও। এখন ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়ে একটা বিড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটা খাইয়ে দেবে। যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। ফিরে ছোড়া। চুপ চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি? আমি ঘুমাইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন আমার মা, আমার বাবা শিয়রের কাছে কথা করছে। মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। দোহাই মোড়ল মশাই, এসব কথা নিয়ে পরিহাস করবেন না, আমরা নিতান্ত সামান্য লোক। তোমাদের এই ছেলে গেছেন রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা আবার ধরতে আছে নাকি? না না, এটা আর আশ্চর্যের কি? তোমাদের মতো এমন লোকভাব রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখো না, তোমাদের জানলার সামনে সেই রাজা মতন ডাক্তার বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে? সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? রাজার সঙ্গে তোমার বন্ধুত্ব। হা 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 হা, এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির, বলো না, এ কি সত্যিকার চিঠি? হ্যাঁ হ্যাঁ, আমি খুশি, এই সত্যতার চিঠি। আমি তো এতে কিছুই দেখতে পাচ্ছি না। আজ আমার চোখের সামনে সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, একটু বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোমাদের মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আমার এক দণ্ড ভালো লাগে না। হা 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 হা। দোহাই মোড়ল মশাই, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? আরে পরিহাস ঠাকুরদা! করেন? এমন সাধ্যাচর? আরে ঠাকুরদা, আপনিও খেপে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি খেপে গেছি। তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি আজ স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও নিয়ে আসছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? তুমি আর একটু না থাকলে তো শুনতেই পাবেন না। ও কি উৎপাত হচ্ছে? তোমরা কে? মোড়ল মশাই, এ কোনো ডাকাত নয় তো? কে রে? আমি পঞ্চমগড় মোড়ল। তোদের মনে ভয় নেই নাকি? দেখো, একবার শব্দ থেমেছে। পঞ্চানের আওয়াজ পেলেই রক্ষা নেই, যত বড়ই ডাকাতি হোক না। দ্বার যে ভেঙে ফেলেছে, তো শব্দ আর হবে কি করে? মহারাজ আজ রাত্রে আসবে। কি সর্বনাশ! কত রাত্রে দূত? কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে তখন? হ্যাঁ, তখন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য সকলেতে বড় রাজকে পাঠিয়েছে। সমস্ত এটা বন্ধ! খুলে দাও, খুলে দাও!
রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও, তিনি সব চিনে নেবে। এই লোকটিকে তো আর ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসনি উনি আবার রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তাহলে উনিও আর ঘরে রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তিনার কাছে আজ তুমি কিছু প্রার্থনা করো। জানোই তো আমাদের ব্যবস্থা ভারী ভালো না। আমি সব ঠিক করে রেখেছি মশাই, তা নিয়ে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করে রেখেছো বাবা? আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও, আমি অমনি হাতে লণ্ঠন নিয়ে ঘরে ঘরে দেশে দেশে তার চিঠি বিলি করে বেড়াবো। হায় আমার কপাল, হায় হায় হায়। মশাই, রাজা আজ আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবো? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুরগির ভোগ হবে। মুড়ি মুরগি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার খবর নাকি তুমি সব জানো, আমরা তো কিছুই জানতুম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। আরে ঠাকুরদা, তুমি আমার নীরব হয়ে দাঁড়িয়ে কেন আছো? আমার যে কেমন ভয় করছে। এসব কি ভালো লক্ষণ? ওরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো বিশ্বাসী, কথা কইও না। অমর, অমর, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে দিতে পারবো না। আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? যখন অধরাতের রাজা আসবে তখন জাগবে। তখন তোমরা ওকে একটি কানে কানে কথা বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে বলেনি। ঠিক আছে। লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনায় সোমা গোস্বামী এবং প্রযোজনায় রঘুনাথ দাস থিয়েটার গ্রুপ। বাচ্চারা তাদের নিজের পরিচয় নিজেরাই দেবে। বল, তোমার নাম? সুধাংশু হালদার, সুনন্দা গোস্বামী, শ্রেয়া হালদার, নিদ্রা মুখার্জি, আরিফ শেখ, পীযুষ হালদার, মৌমিতা সাহা, অঙ্কুশ সরকার, আকাশ হালদার, সত্যম হালদার, সায়ন হালদার, বিরাজ হালদার, নীলাংশু পাল।